আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস, অবিলম্বে মুক্তির নির্দেশ। এটিএম আজহারের খালাসে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে জামায়াতের প্রতিক্রিয়া। 11 নেতাকে বিচার বিভাগীয় হত্যার অভিযোগ। কড়া নিরাপত্তার মধ্যেই চতুর্থ দিনের মতো সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, দাবি না মানলে সারা দেশে আন্দোলনের ঘোষণা। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে 14 জনকে পুশিনের চেষ্টা, সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ দিতে সিপিডির সুপারিশ, কিছু অর্থনৈতিক সংস্কারের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার কিছু নেই বলে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। একই সাথে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের আগের রায় বাতিল করে দিয়েছেন আদালত। অন্য কোনো মামলা না থাকলে আসামিকে অবিলম্বে মুক্তি দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কোনো আসামিকে প্রথমবারের মতো খালাস দেওয়া হলো। মাজহারুল হক মান্নার রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে 27 মে রায় ঘোষণার দিন ঠিক করেন আপিল বিভাগ। রায় ঘোষণার সময় আদালত কক্ষে জামায়াতপন্থী অনেক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে আপিল শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবীরা আদালতকে বলেন, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণ, সাক্ষীর সাক্ষ্যতে গরমিল, আইন না মেনে বিচার করা এবং ষড়যন্ত্রের মাধ্যমে আজহারুল ইসলামকে সাজা দেওয়া হয়েছিল। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ প্রথমে পর্যবেক্ষণ দেন এবং আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। পরে ওই আপিলের উপর সিদ্ধান্ত জানান সর্বোচ্চ আদালত। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। রায় নিয়ে প্রতিক্রিয়া জানায় আসামিপক্ষ ও প্রসিকিউশন। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। আজহার সাহেবের মামলায় যে মেরিট গুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রাখেন আপিল বিভাগ। গত 26 ফেব্রুয়ারি ওই রায়ের বিরুদ্ধে আবারও আপিলের অনুমতি দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাসের রায়ে সন্তোষ প্রকাশ করে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এর আগে জামায়াতের 11 জন নেতা মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছেন। মামলাগুলোতে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যে কোনো সময়ের ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জামায়াতের আমির। রিয়াজ ইসলামের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারের আপিলের রায় নিয়ে জামায়াত ইসলামীর জরুরি সংবাদ সম্মেলন। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে। রায়ে সন্তোষ জানিয়ে দলের আমির অভিযোগ করেন, এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক ও দেশীয় আইন অনুসরণ করা হয়নি।
এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। জামায়াত প্রতিশোধ পরায়ণ হয়নি উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা জামায়াতকে নেতৃত্ব শূন্য করে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। সত্যকে চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে। মানুষ আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, দল হিসাবে আমরা দাবি করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মাপছে। আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। ক্ষমতায় গেলে প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতি দূর করবে বলে জানান জামায়াতের আমির। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। দাবি না মানলে সারা দেশের কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেবেন বলে বিক্ষোভকারীরা জানিয়েছেন। সচিবালয়ে নিরাপত্তা জোরদার রয়েছে, বিস্তারিত জানাচ্ছেন সুলতানা হিমু। সোমবার লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণার পর থেকেই সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। প্রবেশদ্বারগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় র্যাব, সোয়াট, বিজিবি ও আনসার বাহিনী। সকালে সাংবাদিক ও দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হয়নি। দুপুরের আগে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হয়। সকাল থেকে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন কর্মচারীরা। দুপুরে বিক্ষোভে বিরতি দিয়ে বুধবার সকালে আবারও বিক্ষোভের ঘোষণা দেন তারা। এই কালো আইন বাতিল করতে হবে, আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই। বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ABM আব্দুস সাত্তার আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করতে গেলে তাকে সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি। পরে তিনি সচিবালয়ের গেটে কথা বলেন। আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে সরকারের উচ্চ মহল থেকে আমার আজকে সচিবালয়ে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে জানতে চাই আমরা অপরাধটা কি। 44 জন সচিবের অপসারণের দাবিতে সচিবালয়ের বাইরে ওসমানী স্মৃতি মিলনায়তনের গেটের সামনে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ। সুলতানা হিমু, চ্যানেল আই। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে ভোরে 14 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সে সময় রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা 9 জন পুরুষ ও 5 জন নারীকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে বাধা দেয়। বর্তমানে তারা রৌমারী সীমান্তের 1067 1S আন্তর্জাতিক পিলারের কাছে অবস্থান করছেন। তাদের মধ্যে খায়রুল ইসলাম নামে একজন প্রাথমিক স্কুল শিক্ষক রয়েছেন। 14 জনই ভারতের মুরগাঁও আসাম জেলার মৃত্তিকের ভিটা থানার বড়বেটা খান্দাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফুর রহমান পুশিন চেষ্টার ঘটনা নিশ্চিত করেছেন। আমি একজন এলপি টিচার, মানে প্রাইমারি টিচার। আমার স্টেট হইল আসাম, ইন্ডিয়ার আসাম। আমার ঘর হইল, আমার থানা পড়ছে মিকির ভেটা, পোস্ট অফিস মিকির ভেটা, জেলা মরিগাঁও, আসাম। আমার গ্রামের নাম হইল খান্দাপুর। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। সকালে রাজশাহীতে নবীন রিক্রুট 14তম ব্যাচ ডেপুটি জেলার এবং 62তম ব্যাচ কারারক্ষী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি আরও বলেন, সীমান্তে পুশিনের প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারত সরকারকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকদের পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রশিক্ষণ কোর্সে মোট 18 জন নবীন ডেপুটি জেলার 3 মাস ও 508 জন কারারক্ষী 6 মাস মেয়াদী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সমাপনী কুচকাওয়াজে বিভিন্ন ক্ষেত্রে সেরা ডেপুটি জেলার ও নবীন কারারক্ষীদের সম্মাননা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা
করতেছে না, বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপার ভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট তারিখ দেওয়ার সময় হয়েছে বলে মনে করে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সিপিটি। তবে তারা মনে করে একেবারে টাইমলাইন দেয়া হয়নি, এটা ঠিক নয়। নির্বাচন হলেই সব হয়ে যাবে এমনও নয়। কিছু অর্থনৈতিক সংস্কারের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার কিছু নেই বলেও মন্তব্য করেছেন সিপিটি। মাসুর শাকিলের রিপোর্ট। দেশের অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে স্বাধীন অর্থনৈতিক পর্যালোচনা প্রকাশ নিয়ে সিপিডির মিডিয়া ব্রিফিং। পর্যালোচনায় জানানো হয় রেমিটেন্স ও রপ্তানি সহ কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে, তবে সংস্কারের গতি খুবই ধীর। সমন্বিত সংস্কার কর্মসূচি ও তার বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করে সিপিডি। সব সংস্কারের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষার প্রয়োজন আছে বলে মনে করে না তারা। এইটা কিন্তু কেউই বলছে না যে নির্বাচন একটা হয়ে গেলেই একেবারে বাংলাদেশ মানে দ্রুত একটা প্রবৃদ্ধির জগতে প্রবেশ করবে, সেটা কিন্তু আমাদের মেসেজটা কিন্তু সেটা না। আমরা যেটা বলছি সেটা হলো যে অনেক কিছু এখন আছে যেগুলো আমাদেরকে করতে হবে, তাই না? আমরা যদি ব্যাংকিং সংস্কারটাকে ভালোভাবে করতে পারি, ইলিসিট ফাইন্যান্সিয়াল আউটফ্লোর বিরুদ্ধে ভালো ব্যবস্থা নিতে পারি, আমরা যদি এনবিআর এর সংস্কারটা ভালোভাবে করতে পারি, তাহলে এটার ফলাফলটা আমরা পরবর্তীতে পাবো। প্রশ্নোত্তর পর্বে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলে সিপিডি। স্থিতিশীলতাটা কিংবা এই যে নির্বাচনের কথা বলছেন 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে, একটা ভালো ডিসিশন হবে যে সেটা ডিসেম্বর হোক, জানুয়ারি হোক, কিংবা ফেব্রুয়ারি হোক, মার্চ হোক, একটা নির্দিষ্ট সময় দেওয়ার এক সময় এসেছে, এটা আমি মনে করি। বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলে মনে করে সিপিডি। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 6 দফা দাবি বাস্তবায়নে সরকার রূপরেখা প্রকাশ করায় আন্দোলন প্রত্যাহার করেছে কারিগরি ছাত্র আন্দোলন। রাজধানীতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, প্রকাশিত প্রতিবেদনের সুপারিশ ও প্রস্তাব কারিগরি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী কারিকুলাম নিশ্চিত সহ 6 দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছিলেন কারিগরি শিক্ষার্থীরা। আমাদের পক্ষ থেকে পরিচালিত সমস্ত আন্দোলন কর্মসূচি, মানববন্ধন এই মুহূর্ত থেকে আমরা প্রত্যাহার ঘোষণা দিচ্ছি। আমরা সকল শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। ভূমিকর ব্যবস্থাপনা সহ বিভিন্ন সেবা কার্যক্রম নিয়ে সারা দেশে চলছে ভূমি মেলা। পটুয়াখালীতে ভূমি সেবা অটোমেশনে বিদ্যমান চ্যালেঞ্জ ও উত্তরণের পথনকশা বিষয়ে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশের সুপার মোহাম্মদ সাজিদুল ইসলাম ও অন্যরা। সাভারে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার। ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন, নাগরিকদের সেবার মান বাড়ানো ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলা চলবে বুধবার পর্যন্ত। আমাদের অফিসে ঢোকার আগেই তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে কোনো রকম অসাধু উপায় কোনো কিছু গ্রহণ করতে না পারে এবং সবার জন্য আমাদের জন্য জবাবদিহিতাটা নিশ্চিত হয় যে আমরা কিভাবে শুনানি করছি, কাকে কোন কেস খারিজ হচ্ছে, কোন কেস মঞ্জুর করা হচ্ছে, সেটা যেন সবার সামনে আমরা সেটার একটা উত্তর দিতে পারি। এজন্য আমরা গত কয়েক মাস ধরেই এই গণশুনানি চালু করেছি। বরিশালে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মাণ করা বিগত সরকারের আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রির হিড়িক পড়েছে। জেলার বানারীপাড়ার স্থাপিত 316 ঘরের মধ্যে 50টির বেশি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে, অথচ প্রকৃত গৃহহীনরা ঘর না পেয়ে কাটাচ্ছে মানবেতর জীবনযাপন। বরিশাল থেকে আরিফুর রহমানের ক্যামেরায় সাইদ পান্থর তথ্যে রাজীব আহমেদের রিপোর্ট। বিগত সরকার অসহায় দরিদ্র গৃহহীনদের পুনর্বাসনে বানারীপাড়া উপজেলায় কয়েক ধাপে নির্মাণ করে আশ্রয়ণ প্রকল্পের ঘর। অনেক পরিবারই বরাদ্দের ঘরে না থেকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে চলে যায় অন্যত্র।
কেউ কেউ আবার ঘর ও জমির দলিল নিয়ে তালা লাগিয়ে কর্মস্থলের দোহাই দিয়ে আসে না মাসের পর মাস। অভিযোগ, মুক্তিযোদ্ধাদের নামে ঘরে নেই আসল মুক্তিযোদ্ধা। ঘরগুলো দখলে তাদের দূর সম্পর্কের আত্মীয়রা, কেউ আবার ভাড়াটিয়াও। স্থানীয় প্রশাসনের দুর্বল তদারকিকে দায়ী করছে প্রকৃত ভূমিহীনরা। অনেকের তদন্ত করতে গেলে অনেকের ঘর ভারী জায়গা জমি আছে মূলত, আর অনেকে যারা নাই আজও অনেকে পায় নাই। ঘর ভাড়া নিয়ম বহির্ভূত, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন নির্বাহী কর্মকর্তা। যদি কেউ অনিয়ম বা অসৎ অবলম্বন করে থাকে সেক্ষেত্রে আমার সার্ভেয়ার তহসিলদার সেখানে যাবে, যদি কোনো ভুল ত্রুটি পায় আমরা সে ব্যবস্থা নেব। দ্রুতই তার বন্দোবস্ত বাতিলের জন্য সুপারিশ করে আমরা জেলা প্রশাসক স্যারের কাছে আমরা নথি পেশ করব। দ্রুত তদন্ত করে প্রকৃত গৃহহীনদের ঘরে তুলে দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। যারা প্রকৃত এই ঘর পাওয়ার যোগ্য, যারা ভূমিহীন, যাদের ঘরবাড়ি কিছুই নেই, তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব, এবং যারা যোগ্য ছিল না, যারা যদি পেয়ে থাকে এই তদন্ত করে তাদেরটা বাতিল করা হবে। বিগত সরকারের করা আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর বরাদ্দ ছিল মুক্তিযোদ্ধাদের। টাকার বিনিময়ে সেগুলো বিক্রি হয়ে বঞ্চিত হয়েছেন প্রকৃত গৃহহীনরা। তাই আগামীতে সরকারের বরাদ্দগুলো যেন হয় স্বচ্ছ ও জবাবদিহিতামূলক, এই প্রত্যাশা সবার। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঐতিহ্য ও স্বাদের সংমিশ্রণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল হেরিটেজ সুইটস। মুঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস ও রন্ধনশৈলী মেনে তৈরি করা মিষ্টির পরিবেশনা রয়েছে হেরিটেজ সুইটসে। রয়েছে আদি রসগোল্লা, কমলাভোগ, দিল্লি চমচম, ভোগসাগর, গুলাব জামুন, ছানার জিলিবি সহ ঐতিহ্যবাহী নানা মিষ্টি। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে আপন মার্টের পাশে হেরিটেজ সুইটসের উদ্বোধন করা হয়। সে সময় ছিলেন আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এম জসিম উদ্দিন সহ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই মুহূর্তে ঢাকাতে এই একটি মাত্র ব্র্যান্ড আইসিসিবি হেরিটেজ যে সুইটস, এই সুইটস একমাত্র ব্র্যান্ড যেখানে কোনো প্রিজারভেশন, কোনো কৃত্রিম উপাদান ছাড়াই এখানে মিষ্টি বানানো হয়। গাজায় যুদ্ধবিরতির একটি নতুন মার্কিন প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। সোমবার বিবৃতিতে ফিলিস্তিনের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে হামাস। এতে দীর্ঘদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ইসরায়েলের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সরকার ওই প্রস্তাব মেনে নেবে না। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে আলুর ভালো ফলন হলেও খরচের তুলনায় অর্ধেক মূল্য পাচ্ছে না কৃষক। কোল্ড স্টোরেজে জায়গা না পেয়ে জমিতে, বাড়ির আঙিনায় ও বিশেষ পদ্ধতিতে মাচা তৈরি করে বাঁশ, কাঠের ঘরে সংরক্ষণ করা হচ্ছে মোট উৎপাদনের 60% আলু। এসব আলুর গোলাতে ইতোমধ্যে পচন ধরতে শুরু করেছে। এবার প্রকৃতি সংবাদ। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করেই নেত্রকোনার সোমেশ্বরী নদী থেকে আবারও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। প্রকল্প বাস্তবায়নে এসব বালু ব্যবহার হচ্ছে, এতে নদীর গতিপথ পরিবর্তনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রতিবেশে। স্থানীয়দের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের যোগ সাজসেই চলছে বেআইনি এমন কর্মকাণ্ড। এখন দেখবেন খেলার খবর। 4 বছরের সংস্কার প্রক্রিয়া শেষে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত জাতীয় ফুটবল স্টেডিয়াম। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ইপিএল তারকা হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শামিদ সোমকে বরণ করতে স্টেডিয়াম সেজেছে নতুন রূপে। তবে অনলাইনে টিকিট বিক্রির জটিলতা ও স্টেডিয়াম বুঝে পাওয়ার সময় দীর্ঘায়িত হওয়ায় জট পেকেছে বাফুফের সমীকরণে। আদিল আহমেদ শানের রিপোর্ট। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে দুই ইউরোপিয়ান ফুটবল তারকা হামজা চৌধুরী এবং শামিদ সোমের। দেখা যেতে পারে ইটালিয়ান বংশোদ্ভূত ফাহমিদুলকেও। তার আগে 4 জুন বাংলাদেশ ভুটান আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে 55 মাস পর নতুন যাত্রা হবে সংস্কার হওয়া জাতীয় ফুটবল স্টেডিয়ামের।
স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অর্থায়নে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয় 2021 সালে। প্রায় 160 কোটি টাকা ব্যয়ে সংস্কার হওয়া স্টেডিয়ামটি এনএসসির কাছ থেকে 30 মে বুঝে পাচ্ছে বাফুফে। উন্নত করা হয়েছে স্টেডিয়ামের পিচ, পরিবর্তন আনা হয়েছে ড্রেনেজ সিস্টেমে, বসানো হয়েছে উচ্চ ক্ষমতার ফ্লাড লাইট। আন্তর্জাতিক বিজ্ঞাপনের জন্য প্রস্তুত ডিজিটাল স্ক্রিন ও সাইডবোর্ড। কৃত্রিম ঘাস ও টার্ফের রাবার দিয়ে করা হয়েছে ইনজুরি ঠেকানোর ব্যবস্থা। তবে মাঠের উঁচু নিচু সারফেস রয়ে গেছে। প্রায় 4 বছরেরও বেশি সংস্কার প্রক্রিয়া শেষে প্রায় তৈরি ঢাকার ফুটবল স্টেডিয়ামটি। জনপ্রিয় এই স্টেডিয়াম ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সংস্কারের প্রায় সমস্ত কাজ শেষ হয়েছে। ফ্ল্যাড লাইটগুলোও নির্ধারিত স্থানে, সিটগুলোও তার নির্ধারিত আসনে বসে গেছে। তবে মাঠের ঘাস নিয়ে যদি একটু কথা বলি, উঁচু নিচু ঘাসগুলোকে ইতিমধ্যে কেটে নতুন রূপ দেওয়া শুরু হয়েছে। তবে মাঠের সারফেস লেভেলটা এখনও সুষ্ঠু নয়। উঁচু নিচু অনেক জায়গা রয়েছে যেখানে খেলোয়াড়দের ইনজুরি হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। প্রেসিডেন্ট আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে মাঠ আমাদের উপযোগ্য করতে হবে যতটুকু পারা জুনের 10 তারিখের জন্য। সো আমরা অলরেডি ডিসকাশন করেছি কীভাবে মাঠকে আরও ইমপ্রুভ করতে পারি। আগামী 5-6 দিনে দেখবেন আরও ইমপ্রুভমেন্ট হয়ে যাবে এখানে। স্টেডিয়ামের ভেতরে পরিবর্তন এলেও দর্শকদের প্রবেশের গেটের এলাকা ভাসমান দোকানিদের দখলে। ঈদুল আজহার ছুটির মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ পড়ায় দর্শকদের যাতায়াতের সুবিধার উদ্যোগ নিয়েছে বাফুফে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগে খালাস, অবিলম্বে মুক্তির নির্দেশ। এটিএম আজহারের খালাসে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে জামায়াতের প্রতিক্রিয়া। 11 নেতাকে বিচার বিভাগীয় হত্যার অভিযোগ। কড়া নিরাপত্তার মধ্যেই চতুর্থ দিনের মতো সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ, দাবি না মানলে সারা দেশে আন্দোলনের ঘোষণা। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারত থেকে 14 জনকে পুশিনের চেষ্টা, সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং নির্বাচনে সুনির্দিষ্ট তারিখ দিতে সিপিডির সুপারিশ, কিছু অর্থনৈতিক সংস্কারের জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার কিছু নেই বলে মন্তব্য। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।